সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এর পক্ষ থেকে আমি টিএস রানা আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমরা মূলত দেখব ফটোশপ ক্লাস 4। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে ইমেজ রিটাচ। তো শুরুতে আমরা যে জিনিসটা একটু অ্যাট এ গ্ল্যান্স দেখে আসি, সেটা হচ্ছে ইমেজ রিটাচের যে পার্টগুলো আছে, আমরা কোন কোন পার্টগুলো আজকে মূলত দেখব। ওকে, ফটোশপ আমরা আজকে যে টুলস গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, পেজ টুল, কন্টেন্ট এওয়ার মুভ টুল, রেড আই টুল, ক্লোন স্টাম্প টুল যেটা প্যাটার্ন স্টাম্প টুল, ব্লার, শার্পেন, স্মাশ টুল, ডজ, বার্ন, স্পঞ্জ, হিস্ট্রি ব্রাশ এবং আর্ট হিস্ট্রি ব্রাশ। তো আজকে ক্লাসের পরে আপনাদের যে অ্যাসাইনমেন্ট যেটা থাকবে, বা আপনারা মূলত আজকে ক্লাসটা বা ভিডিওটা দেখার পরে কিছু ইমেজ রিটাচের প্র্যাকটিস করবেন, যেটা আপনাদের জন্য অনেক ইজি হবে আপনাদের কাজটা শেখার ক্ষেত্রে। তো কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূলত ক্লাস পার্ট। প্রথমে ফটোশপ সফটওয়্যার ওপেন করে নিচ্ছি। তো আমরা মূলত রিটাচটা করে থাকি ফটোশপের যে আমাদের ওকে, তো আমরা মূলত ফটোশপের ইমেজ রিটাচের যে সেগমেন্ট যেটা আছে, আমরা জানি টুলস বারের আমাদের যে 4টা সেগমেন্ট থাকে, সেকেন্ড সেগমেন্ট হচ্ছে মূলত ইমেজ রিটাচ। তো এখানে যে টুলস গুলো দেখতে পাচ্ছি এগুলো নিয়েই মূলত একটা ইমেজকে রিটাচ করা হয়। তো ইমেজ রিটাচ টুলগুলো বা রিটাচ সম্পর্কে জানার আগে আমাদেরকে আগে বুঝতে হবে ইমেজ রিটাচটা কি বা ইমেজ রিটাচ কেন করা হয়। আমরা কিছু ছবির এক্সাম্পল দেখি যেগুলো মূলত রিটাচের পরে ডান করা হয়েছে। কেটে দিচ্ছি সুবিধার্থে, আমি মানে বোঝানোর সুবিধার্থে আমি কিছু স্যাম্পল ইমেজ আগে থেকে আমার ডেস্কটপে কপি করে রেখেছি। এগুলো আপনারা টিউটোরিয়ালের শেষে এগুলো ডাউনলোডের একটা লিঙ্ক থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনারা গুগলে সার্চ দিলে এরকম অসংখ্য ইমেজ পাওয়া যাবে। যাই হোক, রিটাচ ইমেজে যাচ্ছি। এখান থেকে মূলত রিটাচটা দেবো, রিটাচ করে আসলে কি করা হয়। যদি কিছু ইমেজ এক্সাম্পল দেখি। ওকে, এখানে দুইটা এক্সাম্পল আছে। ফার্স্ট ইমেজ, এটা হচ্ছে আমার ক্যামেরা থেকে তোলার পরে ছবিটা এরকম থাকে, বাট আমরা ফটোশপে যারা কাজ করি বা ফটোশপ এক্সপার্ট যারা আছি, এই ইমেজটাকে সুন্দর করে এডিটিং করার মাধ্যমে রিটাচ করে এটাকে ফাইনাল এরকম লুক দেওয়া হয়। এরকম আরো অসংখ্য ইমেজ আছে, যে অর্থাৎ পূর্বে ছবিটা এরকম ছিল, রিটাচ করার পরে ছবিটা এরকম হয়েছে। এই কাজগুলোই আমরা আজকে ক্লাসের মাধ্যমে দেখব। যাই হোক, আমরা এবার মূল পার্টে চলে যাচ্ছি। ইমেজ রিটাচ করার জন্য সবার শুরুতেই আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ছবি ওপেন করতে হবে। সিম্পলি আমাদের যে সোর্স ফোল্ডার যেখানে আছে সেখান থেকে আমরা একটা ইমেজকে ওপেন করে নিচ্ছি। আমরা খুবই সাধারণ একটা ছবি নিলাম। এই ছবিটার আমরা দেখবো যে আজকে ক্লাসের মাধ্যমে কিভাবে এই ছবিটাকে রিটাচ করে সুন্দর, কতটুকু সুন্দর করা যায়। তো আমরা মূলত কাজ করার সুবিধার্থে ইমেজের এই পার্টটুকুকে আলাদা করে কপি করে নিচ্ছি। এটুকুকে সিলেক্ট করে আমরা ইমেজ মেনু থেকে ক্রপ করে নিলাম, ডিসিলেক্ট করে দিচ্ছি। তো ইমেজ রিটাচ করার জন্য আমাদেরকে শুরুতে যে কাজটা করতে হয়, সেফটির জন্য ইমেজ ওপেন করার পরে ইমেজটাকে ডুপ্লিকেট করে নিতে হয়। ডুপ্লিকেট করে নিলে যেটা হয়, আমার ইমেজের মেইন সোর্স ফাইলটা থেকে গেল, যদি কোনো প্রবলেম হয় বা কাজে কোথাও ভুল হয়, আমার সোর্স ফাইলটা নষ্ট হবে না। আর ডুপ্লিকেট করার জন্য আমরা ইমেজ থেকে ডুপ্লিকেট, এখানে আমরা প্রয়োজনে এর একটা নাম দিয়েও দিতে পারি, অথবা আমরা যদি দিতে না চাই আমরা এভাবে কপি হিসেবেও রাখতে পারি। তো আমরা স্যাম্পল ইমেজ রিটাচ অথবা ক্লাস 4 নামেই এটাকে আপাতত সেভ করে রাখি, দেন ওকে। যদি একটু খেয়াল করেন, দেখেন আমার পাশে আরেকটা ডকুমেন্ট, যে ইমেজটা ছিল তার ঠিক তার পাশে আরেকটা ক্লাস 4 ডকুমেন্ট ওপেন হয়েছে। তো এবারে আমরা আমাদের মূল যে ইমেজ যেটা ছিল সেটাকে আমরা কেটে দিচ্ছি, যাতে করে আমার ক্লাস 4 এ যদি কোনো প্রবলেমও হয়েও যায় আমরা এই ডকুমেন্টটা ডিলিট করে দেব, বাট আমার মূল ডকুমেন্ট থেকে যাবে।
মূল ইমেজের কোনো চেঞ্জ হবে না। এখন যেটা আমরা করব, শুরুর আগে আমরা আমাদের লেয়ারকে ডুপ্লিকেট করে নেব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ডুপ্লিকেট করে তারপরে কাজ করব। তাতে করে সুবিধা হচ্ছে এই ডকুমেন্টের এই ইমেজটাও নষ্ট হচ্ছে না, আমরা সেফটির আরেকটা স্টেপ আমরা কমপ্লিট করতে পারবো। এটাকে আমরা ড্র্যাগ করে ডুপ্লিকেট করতে পারি, অথবা কন্ট্রোল জে প্রেস করেও আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারি। এবারে আমরা ইমেজটাকে যেটা করবো, আমরা এবার চলে যাচ্ছি আমাদের টুলস গুলোতে, কোন টুলস দিয়ে মূলত কি কাজ করা হয়। আমরা জানি আমাদের সেকেন্ড সেগমেন্ট হচ্ছে ইমেজ ডিটাচ সেগমেন্ট। সেগমেন্টেরই সবার ফার্স্ট যে টুল যেটা আছে সেটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে কোন স্পটকে হিল করার মাধ্যমে এটাকে রিমুভ করা, অর্থাৎ স্পট রিমুভ করার জন্যই মূলত স্পট হিলিং ব্রাশটা অ্যাপ্লাই করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্রাশ টুলে যেরকম ব্রাশ ছিল ঠিক এখানে সেরকম ভাবেই একটা ব্রাশের ডায়ামিটার দেখা যাচ্ছে। আমরা ব্রাশ টুল যেভাবে ব্রাশের ডায়ামিটারকে ছোট বড় করতে পারি এখানেও ঠিক সেম, অর্থাৎ আমরা অপশন বার থেকে যদি ক্লিক করি এখান থেকে সাইজটাকে আমরা ইনক্রিজ ডিক্রিজ করতে পারি, এবং আমার হার্ডনেস আছে, হার্ডনেসটার কাজ তো আমরা অলরেডি জানি যে আমরা যারা ব্রাশ টুলের ক্লাস দেখে আসছি, অর্থাৎ ব্রাশের এডজকে স্মুথ করার জন্য হার্ডনেসটা ইউজ করা হয়। হার্ডনেস যখন 100% থাকে তখন এডজটা একদম হার্ড থাকে, আর হার্ডনেস যখন 0 হয়ে যায় তখন এই এডজটাও বর্ডারটাও একদম স্মুথ হয়ে যায়। ওকে, তো স্পট হিলিং ব্রাশটা মূলত কিভাবে কাজ করে, আমরা যদি একটু এই জায়গাটা জুম করি, এখানে একটা দাগ স্পট দেখা যাচ্ছে। তো এটাকে রিমুভ করার জন্য আমরা যেটা করব, স্পট হিলিং ব্রাশ টুলটা নিলাম, খুবই সিম্পল, জাস্ট স্পটের উপর আমরা একটা ক্লিক করতে পারি। তো ক্লিক করার সাথে সাথে যেটা হচ্ছে এই জায়গাটা স্পটটা রিমুভ হয়ে যাচ্ছে। এবং যদি আমরা একটু খেয়াল করি, আমরা যখন যে জায়গাটা ড্র্যাগ করি ওই জায়গাটা হিল করার জন্য সেই ঠিক তার ব্রাশের যে ডায়ামিটার সাইজ ঠিক তার আশেপাশে যে কালারটা থাকে ওই কালার থেকেই মূলত জায়গাটাকে সে স্পটকে রিমুভ করে অথবা হিল করে। তো যদি আমরা ক্লিক করি এখানে একটা যখন আমরা একটা ব্রাশটা ছোট করে ক্লিক করলাম দেখা যাচ্ছে আমার স্পট ঠিকই রিমুভ হয়েছে, কিন্তু জায়গাটা একটা ডিফারেন্ট স্পটের মতো তৈরি হয়েছে। যদি আমরা একটা স্পটটাকে জুম আউট করি তো তখন বোঝা যাচ্ছে কি এখানে একটা প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়েছে। তো এই প্রবলেম ক্রিয়েট কেন হয়েছে সেটা আমরা বুঝতে পারবো স্পট হিলিং ব্রাশ কিভাবে কাজ করে যদি সেই বিষয়টা বুঝতে পারি। তো স্পট হিলিং ব্রাশ মূলত কাজ করে, কারণ ব্রাশ তো সফটওয়্যার তো স্পট জানে না, সফটওয়্যার জানে আমি যে জায়গাটাতে ক্লিক করব ওই জায়গায় কি কালার আছে, অর্থাৎ সেই সফটওয়্যার যেটা করে আমার সিলেক্টেড এরিয়ার মধ্যে যে কালারটা আছে সে ওই কালারটাকে হিল করে ঠিক তার আশেপাশের যে কালার পিক্সেল বা কালার টোন আছে ওই জায়গা থেকে কালার নিয়ে এসে আমার সিলেক্টেড এরিয়াটাকে ফিল করে, এবং ওই পাশের কালারের যে অ্যাডজাস্টমেন্ট বা যে কালার টোন সেটার সাথে অটোমেটিক ভাবেই অ্যাডজাস্ট করে। তো এই ক্ষেত্রে আমরা যদি ব্রাশে হার্ডনেসটাকে একটু কমিয়ে কাজ করি সেক্ষেত্রে মনে হয় যে আমার কোনো প্রবলেম হবে না। হার্ডনেসটা 0% করে দিলাম, আমি ব্রাশ সাইজটাকেও একটু বাড়িয়ে দিচ্ছি। যদি এখানে আমরা ক্লিক করি ওকে, তাহলে দেখতে পাচ্ছি কি স্পট হিলিং ব্রাশ দিয়ে খুব সহজেই স্পটগুলো উঠে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা প্রত্যেকটা স্পট কিভাবে ক্লিক করে করে রিমুভ করতে পারি, কিন্তু এখানে যে প্রবলেমটা হচ্ছে ক্লিক করার ফলে কি হচ্ছে যে এই জায়গাতে একটা এক্সট্রা স্পট চলে আসছে। এর কারণ হচ্ছে স্পট হিলিং ব্রাশ আমরা জানি কিভাবে কাজ করে। স্পট হিলিং ব্রাশ কাজ করে আমরা যে জায়গায় ড্র্যাগ করব ঠিক তার আশেপাশে যে কালার পিক্সেল আছে ওইখান থেকে কালার নিয়ে সে জায়গাটাকে ফিল করবে। তো আমরা যে জায়গাটায় কালার অ্যাপ্লাই করছি বা ব্রাশ অ্যাপ্লাই করছি ঠিকঠাক আশেপাশে কালারের সাথে ওই জায়গাটা অ্যাডজাস্ট হচ্ছে না বলেই এখানে একটা স্পট চলে আসছে। তো এটাকে রিমুভ করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা দেখবো এবার অন্য কোনো টুলের হেল্প নিতে পারি কিনা এই ধরনের স্পট রিমুভ করার জন্য। আমি শুরুতেই বলে নিচ্ছি আমাদের রিটাচ করার জন্য অনেকগুলো টুল আছে, কিন্তু একটা টুলস দিয়েই আমরা কোনো একটা ইমেজকে প্রপারলি রিমুভ করতে পারবো না বা এডিট করতে রিটাচ করতে পারবো না। আমাদেরকে রিটাচ করার জন্য সবগুলো টুলসেরই হেল্প নিতে হবে। তো স্পট হিলিং ব্রাশটা আমরা জানলাম, স্পট হিলিং ব্রাশের কিবোর্ড শর্টকাট ছিল জে, এগুলো প্রত্যেকটারই কিবোর্ড শর্টকাট জে। তো এরপর যদি আমরা হিলিং ব্রাশটা দেখি, হিলিং ব্রাশ কিভাবে কাজ করে। ফাইন, আমরা স্পট হিলিং আর হিলিং এর ব্রাশের আপাতত কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। তো যদি আমরা স্পট হিলিং এর মতোই হিলিং ব্রাশ থেকে কোনো কিছু রিমুভ করতে যাই, আমরা যদি আগের মতো ক্লিক করি তো আমাদেরকে একটা ওয়ার্নিং দিচ্ছে, alter click to define a source point to be used to
রিপেয়ার দ্য ইমেজ। অর্থাৎ সে বলছে আমাকে অল্টার ক্লিক করে আমাকে একটা সোর্স পয়েন্ট দেখিয়ে দিতে হবে, যে সোর্স পয়েন্ট থেকে সে কালার নিয়ে আমার ইফেক্টেড এরিয়াটাকে সে রিপেয়ার করবে। তাহলে যদি একটু বেশি জুম করি, এখন আমার ধরে নিচ্ছি এই জায়গাতে বা এই জায়গাতে আমার একটা স্পট আছে। তো এটাকে ইরেজ করার জন্য আমি কালার সোর্স কি করতে হবে, আমাকে একটা সোর্স এরিয়া দেখিয়ে দিতে হবে অল্টার ক্লিকের মাধ্যমে। তো অল্টার ক্লিকটা আমি কোথায় করব? নিশ্চয়ই আমি কোনো হেয়ারের ভিতরে করব না, আমার যে এরিয়াতে প্রবলেম আছে ঠিক তার আশেপাশে কোথাও আমি অল্টার ধরে ক্লিক করে তাকে একটা এরিয়া দেখিয়ে দিব। দেন আমি এসে আমার যে জায়গায় প্রবলেম আছে সেই জায়গাতে পেইন্ট করব। তো পেইন্ট করার সময় দেখতে পাচ্ছি যে আমার ব্রাশের সাথে সাথে এখন একটা প্লাস সাইন দেখাচ্ছে। প্লাস সাইনটা হচ্ছে মূলত আমার সোর্স পয়েন্ট, অর্থাৎ প্লাস সাইনটা যে যে কালারের উপরে যাচ্ছে আমার ইমেজটার সোর্স এরিয়াটাও ওই ওই জায়গার কালার থেকেই সে রিপেয়ার করবে। যখন আমি ড্রাগটা ছেড়ে দিচ্ছি মাউসের, তখনই কি হচ্ছে, এখানকার কালারটা নিয়ে এসে এই জায়গাটাকে রিপেয়ার করছে এবং অ্যাডজাস্টমেন্ট আমাদের সেই স্পট হিলিং ব্রাশের মতোই অটোমেটিকই হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা এখান থেকে কোনো অল্টার ধরে কোনো সোর্স পয়েন্ট নেই, তখন কি হবে? তখন যেটা হবে সেটাও আমরা একটু একটা গ্ল্যান্স দেখি। আমি অল্টার ধরে চোখের মধ্যে থেকে আমি সোর্স নিলাম, বাট এই জায়গাতে আমি যখন পেইন্ট করছি তখন ওই সোর্স পয়েন্ট যেখানে দেখাচ্ছে, অর্থাৎ আমার প্লাস সাইনটা যেখানে আছে ঠিক ওই জায়গাটাই কিন্তু আমার পেইন্ট হচ্ছে। ওকে, বাট যখন আমি ব্রাশটা মাউসের ড্রাগ ছেড়ে দিচ্ছি, তখন যেটা হচ্ছে, যদি সবাই একটু খেয়াল করেন, এখন যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আমার এই জায়গার যে কালার ছিল ওই কালারের সাথে কিন্তু চোখের কালারটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ওকে, যা বলছিলাম, অর্থাৎ আমার স্পট হিলিং ব্রাশ এবং হিলিং ব্রাশ একইভাবে কাজ করে। স্পট হিলিং আমাকে কোনো অল্টার বা কোনো কিছু প্রেস করতে হয় না, কিন্তু হিলিং ব্রাশে আমাদের অল্টার ধরে সোর্স পয়েন্ট দেখিয়ে দিতে হয় এবং পেইন্ট করার পরে অ্যাডজাস্টমেন্ট ঠিক যে জায়গাতে আমি পেইন্ট করব ওই জায়গার যে কালার টোন, যে কালার লেভেল বা কালার ব্রাইটনেস যেভাবে থাকে ওই যে ব্রাইটনেসের সাথে বা কালার টোনের সাথে অটোমেটিক ভাবেই অ্যাডজাস্ট হয়ে যায়। এরপরে আমাদের যে টুল আছে সেটা হচ্ছে প্যাচ টুল। প্যাচ টুলের কাজটা আমরা যদি একটু দেখি, প্যাচ টুল মূলত কিভাবে কাজ করে। প্যাচ টুল কাজ করে সিলেকশন তৈরির মাধ্যমে, অর্থাৎ আমরা যখন ল্যাসো টুল দিয়ে যখন ফ্রি হ্যান্ড সিলেকশন করতাম, প্যাচ টুলও ঠিক সেভাবেই প্যাচ টুল থেকে আমরা এভাবে একটা সিলেকশন তৈরি করব। সিলেকশন তৈরি করার পরে এই এরিয়াটাকে আমরা কোনো একটা ফ্রেশ এরিয়াতে যখন ড্রাগ করে ড্রপ করব তখন এই জায়গাটা রিপেয়ার হয়ে যাবে। অর্থাৎ সিলেকশন তৈরি করলাম, জাস্ট ড্রাগ করে আমি একটা ফ্রেশ এরিয়াতে, অর্থাৎ যে জায়গাটা ভালো আছে সেই জায়গায় আমরা ছেড়ে দিচ্ছি, তাহলে এই জায়গার কালারটা থেকে এই এরিয়াটা ফিল হয়ে যাচ্ছে। আবার এইভাবে ড্রাগ করে অ্যাপ্লাই করে দিচ্ছি। এখন বিষয় হচ্ছে আমি ড্রাগ করে ড্রপটা কোথায় করব। ধরে নিচ্ছি এই স্পটটাকে আমি রিমুভ করতে চাচ্ছি, তো এটাকে সিলেকশন তৈরি করে আমি নিশ্চয়ই এই এরিয়াতে আমি ছেড়ে দিব না, কারণ এখানে ছেড়ে দিলে যেটা হচ্ছে এখানকার কালারের সাথে এই জায়গাটা অ্যাডজাস্ট হওয়ার কারণে এখানে একটা এক্সট্রা একটা স্পট চলে আসে। এই জন্য যেটা করতে হয়, আমরা ঠিক যে এরিয়াতে সিলেকশন তৈরি করি ঠিক তার পাশে যে কাছাকাছিতে যেখানে ফ্রেশ ইমেজ এরিয়া আছে ঠিক সেখানেই আমাদেরকে ড্রপটা করতে হয়। ওকে, এখানেও যদি আপনারা একটু খেয়াল করেন, এখানেও কিন্তু অ্যাডজাস্টমেন্ট আগের টুলগুলোর মতোই অটোমেটিক এই জায়গার কালারের সাথে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ওকে, এই ধরনের ছোট ছোট যে স্পট গুলো আছে এগুলো আমরা খুব সহজেই প্যাচ টুল, ক্লোন স্ট্যাম্প অথবা স্পট, এই ধরনের ছোট ছোট যে প্রবলেম গুলো আছে এগুলো আমরা স্পট হিলিং ব্রাশ টুল অথবা প্যাচ টুল এই সবগুলো টুলস এর সমন্বয়ে আমরা এই কাজগুলো করতে পারি।
পেস্ট টুলের পরে আমাদের যে টুল আছে সেটাও আমরা একটু একবারে দেখে আসি। পেস্ট টুলের পরে আমাদের টুল আছে কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল। খুব মজার একটা টুল এবং এটা আপডেট ভার্সন অর্থাৎ ফটোশপ CS5 থেকে সম্ভবত চলে আসছে। কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল, এটা থেকে খুব সহজেই কোনো অবজেক্টকে মুভ করা যায় এবং ফিল দিয়ে ফিল করা যায়। তো এটা দেখার জন্য আমরা আরো অন্য ধরনের কিছু ইমেজ ওপেন করি। আমরা একই সাথে তিনটা ইমেজকে ওপেন করে রাখি। কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল, আমরা যে কাজটা করব, ইমেজ ওপেন করার পরে আমরা প্রয়োজনে লেয়ারটাকে একটা ডুপ্লিকেট করে নিচ্ছি আমাদের সেফটির জন্য, সেপারেশন বা পার্থক্যটা বোঝার জন্য। তো আমি চাচ্ছি এখানে যে এয়ার বেলুনগুলো দেখা যাচ্ছে এখান থেকে খুব ছোট ছোট বা যে বেলুনগুলো আছে এগুলোকে আমি ভ্যানিশ করে ফেলতে যাচ্ছি। তো সে কাজটা আমরা কিভাবে করতে পারি? এই কাজটা আমরা স্পট হিলিং থেকেও করতে পারি, ক্লোন স্টাম্প সরি পেস্ট টুল থেকেও করতে পারি। অর্থাৎ পেস্ট টুল থেকে আমরা এভাবে ড্রাগ করে যদি একটা সলিড কালার উপরে ড্রপ করি তো কি হচ্ছে, এই জায়গাটা খুব সহজেই ইরেজ হয়ে যাচ্ছে। যেটা দরকার এভাবে সিলেকশন তৈরি করে ছেড়ে দিচ্ছি। কিন্তু আমি যদি চাই যে আমার এই এয়ার বলটাকে আমি একটু উপরের দিকে তুলে নিব, তখন কি করব? তখন আমরা কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুলের হেল্প নিতে পারি। অর্থাৎ কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুলে গিয়ে আমরা এই জায়গা থেকে এটাকে সিলেকশন তৈরি করলাম। সিলেকশন তৈরি করার পরে আমরা যদি একটু অপশন বারে যাই, এখানে মোড আছে দুইটা, একটা হচ্ছে মুভ আর একটা হচ্ছে এক্সটেন্ড। তো মুভ মোডে থাকা অবস্থায় আমরা যদি একে ড্রাগ করে যে পজিশনে দরকার সেখানে নিয়ে ড্রপ করব, তো কি হচ্ছে, এখানে আমার এক্সট্রা আরেকটা এয়ার বেলুন তৈরি হচ্ছে। যদি আমার আবার প্রয়োজন হয় ডুপ্লিকেট করে অন্য কোনো বেলুন, তো কি করতে হবে, ঠিক আগের মতোই সিলেকশন তৈরি করে আমি অন্য কোথাও নিয়ে তাকে ছেড়ে দিচ্ছি। যেখানে ছেড়ে দিচ্ছি সেই জায়গাতে সে মুভ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে যদি আমরা বেশি জুম করি আমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছি, যেমনটা হচ্ছে এর বর্ডারে, অর্থাৎ কালারটাকে সে ঠিকভাবে অ্যাডজাস্ট করতে পারছে না। এর কারণ হচ্ছে যখনই আমরা কোনো ডিফারেন্ট কোনো কালারের উপরে নিয়ে তাকে ছেড়ে দিচ্ছি, ওই জায়গার কালারের সাথে সে অতটা ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারে না। এজন্য মুভ যদি করতেও হয় আমরা ঠিক খুব বেশি দূরত্বে মুভ না করে এর কাছাকাছি কোনো একটা এরিয়াতে আমরা মুভ করতে পারি। মুভ যদি আমাদেরকে করতেই হয় আমরা সিলেকশন তৈরি করে যে এরিয়াতে আমরা যাব ঠিক তার কাছাকাছি কোনো একটা এরিয়াতে আমরা তাকে ড্রাগ করে ছেড়ে দিচ্ছি। এখন দেখেন এখানে আর কিন্তু কোনো সেপারেশন বোঝা যাচ্ছে না ভাবে, যে এটাকে এই জায়গা ছিল এই জায়গা থেকে আমরা যদি একটু দুইটা ইমেজ দেখি, আমরা মূল ইমেজে কোথায় ছিল এবং পরবর্তী মুভ করার পরে কোথায় চলে আসছে। ওকে, তো এখন আমরা দেখব কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল। কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল দেখার জন্য আমরা এই একটা পেঙ্গুইনের একটা ইমেজ ওপেন করলাম। আমরা ইমেজটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। এবারে আমি চাচ্ছি পেঙ্গুইনটা এই আইসবার্গ থেকে কিছুটা সামনের দিকে এগিয়ে আসবে। তো সেটা আমরা ম্যানুয়ালি বা অন্য যে টুলগুলো দেখে আসছি ওই ধরনের কোনো টুল থেকে আসলে এই কাজটা পসিবল না। আমরা যেটা করতে পারি সিলেকশন করে এটাকে কপি করে এখানে এনে পেস্ট করতে পারি, তারপরে আবার অন্যান্য টুল দিয়ে পিছনের জায়গাটাকে আমরা ফিল করে দিতে পারি। তার থেকে সবচেয়ে বেটার হচ্ছে আমাদের কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুলটা। অর্থাৎ আমরা কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল নিয়ে এখানে একটা রাফ সিলেকশন তৈরি করি। এরপরে আমার মুভ মোডে থাকা অবস্থায় আমি এখান থেকে জাস্ট ড্রাগ করে সামান্য সামনের দিকে তাকে নিয়ে আসি। যদি আমি সিলেকশনটা ডিসিলেক্ট করি তাহলে দেখা যাচ্ছে কি আমার ইমেজটা মূলত যেরকম ছিল তার থেকে
পেঙ্গুইনটা অনেকটাই সামনের দিকে এগিয়ে আসছে এবং কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না। কেউ যদি এরকম অবস্থায় দেখে সে বুঝবে না যে মূলত ইমেজটা পেঙ্গুইনটা আমার আইসবার্গের অনেক কাছাকাছিতে ছিল, মনে হবে পেঙ্গুইনটা একটু সামনের দিকেই ছিল। তো এটাই হচ্ছে মূলত কন্টেন্ট আর মুভ টুলের কাজ। অর্থাৎ মুভ মোডে যদি আমরা একটু অন্য মোডে যাই, কন্টেন্ট আওয়ারের যদি এক্সটেন্ড মোডে যাই, তাহলে এক্সটেন্ড মোডে কি কাজ করবে? এক্সটেন্ড মোড হচ্ছে কোনো কিছুকে বর্ধিত করার জন্য। অর্থাৎ ধরে নিচ্ছি আমি এই আইসবার্গের এই জায়গাটুকুকে আমরা আরেকটু বাড়াতে যাচ্ছি, বর্ধিত করতে যাচ্ছি। তো তখন কি করব? খুবই সহজ, আমরা এখান থেকে সিলেকশন তৈরি করব আগের মতোই। শুধু এখানে মোড আমার আগে ছিল মুভ, এবার চলে আসবে এক্সটেন্ড, এসে ড্রাগ করে আমি তাকে এক্সটেন্ড করে দেব। তবে একটা বিষয় খেয়াল করতে হবে যে খুব বেশি না, কারণ খুব বেশি করলে আমার অ্যাডজাস্টমেন্টটা ওভাবে সুন্দরভাবে হবে না। খুবই সামান্য ড্রাগ করে আমি ছেড়ে দিচ্ছি। দেখেন অটোমেটিক ভাবে কিন্তু এটা বেড়ে চলে আসছে, একটু বর্ধিত হয়ে আসছে। এই এরিয়াটাকে বাড়াতে চাই, সিলেকশন তৈরি করে ড্রাগ করে বাড়াই দেব। ওকে, এভাবেই মূলত কন্টেন্ট আর মুভ টুল কাজ করে। এছাড়াও কন্টেন্ট আর মুভ টুল থেকে একটা জায়গাকে সুন্দরভাবে সহজেই কোনো অবজেক্টকে মুভ করা যায়। অর্থাৎ অবজেক্ট রিমুভের জন্য কন্টেন্ট আর মুভ টুলটা খুব ভালো কাজ করে। ধরে নিচ্ছি আমি এখান থেকে কিছু কিছু এয়ার বেলুন, ইমেজের ক্ষেত্রে কিছু কিছু এয়ার বেলুনকে আমি ভ্যানিশ করে দেব, মুভ করে দেব। সেটা আমরা কিভাবে করতে পারি? সেটা করার জন্য আমরা খুব সহজেই কন্টেন্ট আর মুভ টুলটা অ্যাপ্লাই করতে পারি। সিলেকশন তৈরি করব, এবার আগের মতো মুড থেকে না গিয়ে আমরা এটাকে ফিল করব। অর্থাৎ এই জায়গাটা আমরা ব্যাকগ্রাউন্ডে এই কালারটাকে ফিল করতে চাচ্ছি। সো আমরা চলে যাব এডিট মেনুতে, এডিট মেনু থেকে ফিল, ফিলে গিয়ে ইউজ আমাদের কন্টেন্ট এবার থাকবে, দেন ওকে। খুব সহজেই আমার এয়ার বেলুনটা ভ্যানিশ হয়ে যাবে। এভাবে যেগুলোকে দরকার আমরা জাস্ট সিলেক্ট করে আমরা প্রয়োজনে কিবোর্ড থেকে কিবোর্ড শর্টকাট অ্যাপ্লাই করতে পারি, শিফট F5 দেন ওকে। শিফট F5 দেন ওকে। এখন প্রশ্ন আসতে পারে যে এই কাজটা তো আমরা অন্য টুল থেকেও করতে পারি, তো কন্টেন্ট আর মুভ টুল থেকে কেন করব? আমি শুরুতেই বলেছি যে ইমেজ রিটাচের জন্য শুধুমাত্র একটা টুলস দিয়েই যে একটা কাজ করা যাবে তা না, একটা কাজ বিভিন্ন টুলসের মাধ্যমে করা সম্ভব। সুতরাং এই কাজটা আমরা প্যাচ টুল থেকেও করতে পারি, আবার কন্টেন্ট আর মুভ টুল থেকেও করতে পারি। কিন্তু যদি আমরা আরেকটা ছবি দেখি, যখন ইমেজের যে অবজেক্টটাকে আমরা রিমুভ করতে চাচ্ছি সেই অবজেক্টটা যদি অনেকটাই বড় হয়, ওকে, আমি এখান থেকে এই পুরো মানুষটাকে ভ্যানিশ করতে যাচ্ছি, এটা অন্যান্য টুল থেকে করা আমাদের জন্য অনেকটাই ডিফিকাল্ট হবে এবং সময় সাপেক্ষ। সো এক্ষেত্রে কন্টেন্ট আর মুভ টুলটা আমাদেরকে খুব ভালোভাবে সাহায্য করবে। আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, কন্টেন্ট আর মুভ টুল দিয়ে পুরো ইমেজটাকে একবার সিলেকশন তৈরি করে নিচ্ছি। এরপরে আমরা এডিট, ফিল, কন্টেন্ট এবার দেন ওকে। ওকে, আমরা দেখলাম যে যে মানুষটা ছিল সেটা খুব সহজেই ভ্যানিশ হয়ে গিয়েছে, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে এইডস এরিয়াতে এখনো কিছু প্রবলেম দেখা যাচ্ছে। অর্থাৎ ভ্যানিশিং হওয়ার কারণে এই এরিয়াগুলোতে কিছুটা প্রবলেম আছে। সো আমরা আগের মতো এরিয়াগুলোকে আবার সিলেকশন তৈরি করে কন্টেন্ট আবার অ্যাপ্লাই করতে পারি শিফট F5 প্রেসের মাধ্যমে। যদি তারপরের প্রবলেম এখানে দেখা যায় তাহলে আমরা এখানে কন্টেন্ট আবার অ্যাপ্লাই না করে এই কাজটা আমরা প্যাচ টুল থেকে করে ফেলতে পারি। সিলেকশন তৈরি করব, দেন আমরা টুলটা চেঞ্জ করে পেস্ট টুলে চলে যাচ্ছি। এবার এটাকে ড্র্যাগ করে পেস্ট টুল যেভাবে কাজ করে ঠিক সেভাবেই আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি। এই জায়গাতেও ঠিক একইভাবে সিলেকশন করে পেস্ট টুল যেভাবে কাজ করে ঠিক এভাবে আমরা ড্র্যাগ করে ছেড়ে দিচ্ছি।
তো এভাবে খুব সহজেই কোনো অবজেক্টকে রিমুভ করার জন্য আমরা কন্টেন্ট আর মুভ টুলটা ইউজ করতে পারি। আমাদের এবারের নেক্সট টুল হচ্ছে রেড আই টুল। রেড আই টুল বলতে বোঝানো হচ্ছে অর্থাৎ ক্যামেরা থেকে যখন কোনো ছবি তোলা হয় আমরা অনেক সময় দেখি যে আমাদের ছবি তোলার পরে চোখ দুটো শুধুমাত্র রেড হয়ে যায়। তো এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা এই রেড আই টুলটা খুব সহজেই শর্টকাট ভাবে ইউজ করতে পারি। সেরকম একটা ইমেজ আগে আমি ওপেন করি, ফাইল থেকে ওপেন করছি, আমার যে সোর্স ফোল্ডার আছে সেখান থেকে ওপেন করে নিচ্ছি। ওকে, ইমেজটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি কন্ট্রোল জে প্রেসের মাধ্যমে। এরকম ছবি আমরা অহরহই বা আমাদের ক্যামেরা থেকে তোলার পরে ধরনের ছবি ফ্ল্যাশ পড়ার কারণে এরকম চোখের ভিতরটা লাল হয়ে যায়। তো এই ধরনের ছবিকে আমরা খুব সহজেই রেড আই টুলের মাধ্যমে এই রেড কালারটাকে রিমুভ করতে পারি। আমরা আমাদের যে টুল আছে কন্টেন্ট আর মুভ টুলের নিচের দিকে আছে রেড আই টুল, রেড আই টুল সিলেক্ট করে যে রেড চোখের মধ্যে যেখানে আছে এখানটা ক্লিক করলেই চোখটা লাল হয়ে যাচ্ছে। যদি আমরা এখানেও ক্লিক করি লাল হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। এবার আমরা দেখব রেড আই টুল কিভাবে কাজ করে। আমরা আগে রেড আই টুল নিয়ে নেই, রেড আই টুল, এবং এই রেড আই টুলের কাজটা দেখার জন্য আমরা সেরকম রেড আই ইমেজ ওপেন করে নেই। অর্থাৎ আমি এখান থেকে একটা ছবি ওপেন করছি, দেখেন এই ছবির চোখ দুটো লাল, চোখের ভিতরটা লাল। এরকম ছবি আমরা ক্যামেরা থেকে তোলার পরে এরকমটা অনেক সময় হয়ে যায়। এটাকে ভ্যানিশ করার জন্য আমরা ছবিটা একটু ডুপ্লিকেট করে নিচ্ছি। এবারে আমরা রেড আই টুল নিব, জাস্ট চোখের ভিতরে যে এরিয়াটা আমরা ব্ল্যাক করতে যাচ্ছি সেখানে ড্র্যাগ করব, রেড ভ্যানিশ হয়ে ব্ল্যাক হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে যে রেড আই টুল দিয়ে কি শুধুমাত্র চোখে কালোই করা যাবে বা অন্য কোনো কালার করা যাবে কিনা? না, রেড আই টুল থেকে লাল চোখে শুধুমাত্র কালো করা যাবে। প্রশ্ন আসতে পারে যে রেড আই টুল থেকে আমরা কালো ছাড়া অন্য কোনো কালার করতে পারবো কিনা? উত্তর হচ্ছে না, রেড আই টুল শুধুমাত্র কালো। প্রশ্ন আসতে পারে রেড আই টুল থেকে কালো বাদে অন্য কোনো কালার করা যাবে কিনা চোখকে? উত্তর হচ্ছে না, রেড আই টুল থেকে শুধুমাত্র লাল চোখকে কালো করা যাবে। এখানে বিষয় হচ্ছে লাল চোখ না, অর্থাৎ আমার ইমেজের মধ্যে যে জায়গাতে রেড কালারটা আছে বা লাল কালারটা আছে শুধুমাত্র ওই কালারটাকেই সে ব্ল্যাক করবে। যদি আমরা ঠোঁটের মধ্যে যেহেতু আমাদের লালের পার্সেন্টেজ আছে, আমরা যদি ঠোঁটে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি ঠোঁটের কিছুটা অংশ কালো হয়ে আসছে। অর্থাৎ আমার ইমেজের মধ্যে যেখানেই সে লাল কালারটা পাবে ঠিক সেই লাল কালারটাকেই সে কালো করবে। আমরা যদি অপশন বারে খেয়াল করি পিউপিল সাইজ এবং ডার্কেন অ্যামাউন্ট আছে। পিউপিল সাইজ হচ্ছে সে কতটুকু এরিয়ার মধ্যে কালো করবে এবং ডার্কেন অ্যামাউন্ট হচ্ছে সে কতটুকু পরিমাণে কালো করবে। অর্থাৎ পিউপিল সাইজ যদি আমি বাড়িয়ে দেই সেক্ষেত্রে আমার কালো করার এরিয়াটা একটু বিস্তৃত হবে, এবং যদি ডার্কেন অ্যামাউন্টটা বাড়িয়ে দেই সেক্ষেত্রে আমার কালো করার পরিমাণটাও একটু বেশি হবে। এই কাজটা আমরা ইমেজ বুঝে অর্থাৎ ছবিতে রেড আইয়ে রেডের যে পার্সেন্টেজ বা পরিমাণ থাকবে সেটা বুঝে আমরা কখনো পিউপিল সাইজ কমাতে হতে পারে, কখনো ডার্কেন কমাতে হতে পারে, আবার কখনো পিউপিল সাইজ বাড়াতেও হতে পারে, আবার কোথাও ডার্কেন অ্যামাউন্ট বাড়াতেও হতে পারে। ইমেজ বুঝে আমাকে এই কাজটা করতে হবে। তাহলে আমাদের রিটাচ সেগমেন্টের যে টুলগুলো আছে স্পট হিলিং ব্রাশ টুল, হেলিং ব্রাশ টুল, পেস্ট টুল, কন্টেন্ট আর মুভ টুল এবং রেড আই টুল, এই 5টা টুল আমরা দেখলাম। অর্থাৎ 5টা টুলের কোনটার কি কাজ, আমরা এগুলো কেটে দিচ্ছি। আমি যদি সেই আগের ছবিতে চলে যাই, আমি বলে আসছিলাম যে একটা পূর্ণাঙ্গ ইমেজকে রিটাচ করার জন্য বা সুন্দর করার জন্য যতগুলো রিটাচ টুল আছে সবগুলোই আমাদের অ্যাপ্লাই করতে হয়। এবার আমরা আরো একটা টুল দেখব যেটা হচ্ছে ক্লোন স্টাম্প টুল। ক্লোন স্টাম্প টুলটা হচ্ছে
ঠিক আমাদের আগে যে টুলটা ছিল হেলিং ব্রাশ টুল, এই টুলটার মতোই। অর্থাৎ হেলিং ব্রাশ টুলে কি করতাম, অল্টার ধরে আমাকে সোর্স পয়েন্ট দেখিয়ে দিতে হতো যে সোর্স পয়েন্ট থেকে কালার নিয়ে এসে ডেস্টিনেশনে পেইন্ট করবে। ক্লোন স্টাম্পটাও ঠিক সিমিলার, আমাকে অল্টার ধরে সোর্স পয়েন্ট দেখিয়ে দিতে হবে এবং সে তার ডেস্টিনেশনে এসে পেইন্ট করবে। কিন্তু আমাদের হেলিং ব্রাশে হতো অটোমেটিক ভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিত, বাট ক্লোন স্টাম্পে অটোমেটিক ভাবে অ্যাডজাস্ট করবে না, অর্থাৎ ক্লোন করবে, হুবহু কপি করে অন্য একটা জায়গায় পেইন্ট করবে। যদি আমরা এই এরিয়াটা খেয়াল করি, অর্থাৎ এই এরিয়াটা আমি চাচ্ছি হিল করার জন্য, আমি ক্লোন স্টাম্প টুল থেকে যদি করি, ক্লোন স্টাম্প টুল নিলাম, অল্টার ধরে আমি এই জায়গা থেকে কোনো কালারকে ফিল করলাম এবং এখানে এসে আমি পেইন্ট করে দিচ্ছি। আগের মতোই পেইন্ট হচ্ছে, কিন্তু অটোমেটিক অ্যাডজাস্ট হচ্ছে না। যদি বেশি জুম করি, এখানে যদি আমরা খেয়াল করি এই এরিয়াটা, অর্থাৎ এখানে কিছুটা স্কিনে স্পট আছে, কিছুটা আবার ভ্রুর মধ্যেও স্পট চলে আসছে। তো এটাকে আমরা যদি স্পট হেলিং বা হেলিং থেকে করতে যাই, তখন যে প্রবলেম হবে, যেহেতু পাশে দুই দিকে দুইটা কালার আছে, এই জায়গাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো এই কাজটা আমরা ক্লোন স্টাম্প থেকে খুব সহজেই করতে পারি। ক্লোন স্টাম্প থেকে ক্লোন স্টাম্প টুলটা নিচ্ছি, ব্রাশটাকে ছোট করে অল্টার ধরে ঠিক তার পাশ থেকে আমরা একটা সোর্স পয়েন্ট নিলাম, এখানে এসে আমরা পেইন্ট করে দিচ্ছি। অর্থাৎ একটা জায়গাকে হুবহু ঠিক তার পাশের কোনো জায়গা থেকে ফিল করার জন্য আমরা ক্লোন স্টাম্পটা ইউজ করতে পারি। এখানেও আমরা প্রয়োজনে ব্রাশের হার্ডনেসটাকে কমিয়ে বাড়িয়ে ইমেজের পজিশন বুঝে আমরা হার্ডনেসকে কখনো বাড়াবো, কখনো কমাবো, কখনো ব্রাশের সাইজকে ছোট বড় করব। যদি কোথাও মনে হয় আমার একটা টুল অ্যাপ্লাই করতে গিয়ে যে না এই টুলটা থেকে আমার ঠিকভাবে রিপেয়ার হচ্ছে না, সেক্ষেত্রে আমরা ওই টুলটা চেঞ্জ করে ডিফারেন্ট আরেকটা টুল নিয়ে অ্যাপ্লাই করব। এই এডজ এর যে প্রবলেম, অর্থাৎ কিছুটা চুলের মধ্যে কিছুটা চুলের বাইরে, এক্ষেত্রে আমরা ক্লোন স্টাম্পটা আমাদের খুব ভালো হেল্প করে। ঠিক এই যে এডস একটা প্রবলেম আছে, এটা আমরা অন্যান্য টুল থেকে করলে দেখা যাবে ব্যাকগ্রাউন্ডের সাথে আমার এই স্ক্রিনের এরিয়াটা মার্জ হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। সেক্ষেত্রে ক্লোন স্টাম্প থেকে আমরা খুব সহজে এখান থেকে সোর্স পয়েন্ট নিয়ে এই জায়গাটা পেন্ট করে দিতে পারি। ডিফারেন্ট টুল অ্যাপ্লাই করেও দেখি। প্যাচ টুল, এটাকে ইরেজ করার জন্য। ওকে, তো এভাবে একটা ইমেজ রিটাচ করার জন্য আমাদেরকে যথেষ্ট সময় দিতে হয়।
অর্থাৎ খুব দ্রুত একটা ইমেজ রিটাচ করলে ইমেজের ফিনিশিংটা খুব বেশি একটা ভালো হবে না, আমাদের প্রচুর সময় নিয়ে একটা ইমেজকে রিটাচ করতে হবে এবং প্রয়োজন মতো জুম ইন করে জুম আউট করে টুলস গুলো চেঞ্জ করে করে একটা ইমেজকে ফাইনালি কমপ্লিট করা হয়। এবারে আমাদের যে টুলটা বাকি আছে, আমাদের রিটাচটা মোটামুটি ভাবে দেখলাম আমরা। এবারে আমরা দেখব আমাদের যে আরেকটা টুল আছে, প্যাটার্ন স্টাম্প টুল। প্যাটার্ন স্টাম্প টুলটা হচ্ছে কোনো প্যাটার্ন তৈরি করার জন্য, অর্থাৎ আমরা একটা প্যাটার্ন যদি তৈরি করি, প্যাটার্ন তৈরি করার পরে প্যাটার্নটা কোথাও অ্যাপ্লাই করতে চাইলে আমরা প্যাটার্ন স্টাম্প টুল থেকে সহজেই অ্যাপ্লাই করতে পারি। এখন কথা হচ্ছে প্যাটার্ন কি জিনিস, প্রশ্ন আসতেই পারে প্যাটার্ন কি জিনিস। প্যাটার্ন হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ডিজাইন যখন একটা নির্দিষ্ট স্পেস পর পরে, নির্দিষ্ট জায়গা পর পরে যখন সেই একই জিনিসটা বারবার বারবার রিপিট হয়, তখনই সেটাকে আমরা প্যাটার্ন বলি। যেমন আমরা ফ্লোর টাইলসের কথা বলতে পারি, যেমন ফ্লোর টাইলসে একই ডিজাইন বারবার রিপিট হচ্ছে, রিপিট হওয়ার মাধ্যমে একটা সুন্দর ডিজাইন তৈরি হচ্ছে। তো প্যাটার্ন স্ট্যাম্পটা দেখার জন্য আমরা একটা নতুন ডকুমেন্ট নিচ্ছি, কন্ট্রোল এন দিয়ে একটা নতুন ডকুমেন্ট নিলাম, যে কোনো সাইজ, আমরা ডিফল্ট ফটোশপ সাইজটাই নেই। দেন ওকে, আমি একটা লেয়ার নিয়ে নিচ্ছি। যদি আমরা এখান থেকে ক্লোন স্ট্যাম্পের নিচেই হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল, প্যাটার্ন স্ট্যাম্প টুলটা সিলেক্ট করলাম। আমাদের অপশন বারে প্যাটার্ন স্ট্যাম্পের অনেকগুলো অপশন চলে আসছে। মোড গুলোর কাজ আমরা জানি, ব্রাশ টুলে যেভাবে অ্যাপ্লাই করতাম ঠিক এভাবে আমরা মুড চেঞ্জ করলে জানি যে এক এক মোডে এক এক রকম ইফেক্ট অ্যাপ্লাই হয়, ঠিক সেভাবে আমরা মুড চেঞ্জ করে অ্যাপ্লাই করতে পারি। অপাসিটির কাজ আমরা জানি, ব্রাশে যেরকম অপাসিটির কাজ ছিল ব্রাশকে ট্রান্সপারেন্ট করা, এখানেও ঠিক সেম। ফ্লো আমরা জানি। আমরা প্যাটার্ন অ্যাপ্লাই করার জন্য প্যাটার্ন স্ট্যাম্প টুল নিলাম। আমরা যদি এই অপশন বার এই পার্টে যাই, এখানে আমাদের যে প্যাটার্ন গুলো আছে ঠিক সেগুলো এখানে আমরা পাই। লেখা চলে আসছে অলরেডি, ক্লিক টু ওপেন প্যাটার্ন পিকার। আমরা এখান থেকে প্যাটার্ন পিকারটাকে নিচ্ছি ক্লিক করে। এখানে মাত্র 4টা বা 5টা দেখা যাচ্ছে। ব্রাশের যেরকম ভাবে আমরা এক্সট্রা অ্যাড করতে পারি প্যাটার্ন, এখানেও ফটোশপে বাই ডিফল্ট কিছু প্যাটার্ন দেওয়া আছে। যদি আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করি, এখান থেকে এগুলো সব ফটোশপের ডিফল্ট প্যাটার্ন। আমরা যে কোনো একটা প্যাটার্ন এখান থেকে নিয়ে নিচ্ছি, দেন ওকে চলে আসলো। প্যাটার্ন সিলেক্ট করে যখনই আমরা ডকুমেন্টে পেইন্ট করব, তখনই ওই প্যাটার্নটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। এভাবে খুব সহজেই একই ডিজাইন বারবার রিপিট করা সম্ভব। যদি প্যাটার্নটা চেঞ্জ করে অন্য কোনো প্যাটার্ন চাই আমরা, ওকে, অথবা এখান থেকে যদি দেখি এই প্যাটার্নটা নিচ্ছি আমরা, প্যাটার্নটা নিয়ে আমরা যখন অ্যাপ্লাই করব, একই জিনিস বারবার বারবার করে রিপিট হচ্ছে এবং সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে। তাহলে এভাবে প্যাটার্ন স্ট্যাম্পটা কাজ করে। আমরা যদি প্যাটার্ন চেঞ্জ করতে চাই, আবার একটা প্যাটার্ন সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা নতুন একটা ডকুমেন্ট নিয়ে যখন অ্যাপ্লাই করব, নতুন একটা লেয়ার নিয়ে, তখন সিলেক্টেড প্যাটার্নটাই আমরা এখানে অ্যাপ্লাই হলো। এভাবে করে প্যাটার্ন অ্যাপ্লাই করা হয়। ইমেজ রিটাচের এই পর্যায়ে আমরা দেখব ব্লার, শার্পেন এবং স্মাশ টুল, এবং আরো যে টুলস গুলো বাকি আছে সেগুলো হচ্ছে ডজ, বার্ন এবং স্পঞ্জ। তো ব্লার, শার্পেন এবং স্মাশ হচ্ছে, ব্লার টুলটা মূলত ইউজ কোথায় করা হয়, আমরা যদি ব্লার টুল অ্যাপ্লাই করার কিছু এক্সাম্পল দেখে আসি।
এই ছবিটা যদি আমরা দেখি, এই যে পিছনের দিকের যে এরিয়াগুলো, এগুলো কিন্তু ব্লার করা, অর্থাৎ একটু ঘোলাটে মনে হচ্ছে। এটা যদিও ক্যামেরা অপশন, কিন্তু যদি এরকমটা হয় যে ছবি তোলার পরে আমার মনে হচ্ছে যে আমি এই পিছনের এরিয়াগুলোকে আমি এরকম ঘোলাটে করে দেব, সেটা মূলত কিন্তু ক্যামেরায় যদি অপশন না থাকে, অর্থাৎ মোবাইল ফোন থেকে তোলা ছবিগুলোতে সাধারণত এরকম অপশন থাকে না। বা আমি ছবি তোলার পরে মনে হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট বিষয়কে হাইলাইটেড করার জন্য আমরা সাধারণত বাকি এরিয়াগুলোকে ব্লার করে দেই। যদি আমরা এই জায়গাটা খেয়াল করি, অর্থাৎ এই দুইটা ছবি বাদে বাকি পুরোটাই ব্লার করা, ঘোলাটে করার কারণ হচ্ছে এই এদেরকে হাইলাইটেড করার জন্য। এই কাজটা যদি আমরা করতে যাই, আমরা সেরকম কোনো একটা ছবি ওপেন করে নেই যেখানে আমরা নির্দিষ্ট কোনো বস্তুকে হাইলাইটেড করব, বাকি সবকিছু একটু ঘোলাটে থাকবে। এগুলো কেটে দিচ্ছি। এই ছবির ক্ষেত্রে আমরা চাচ্ছি শুধুমাত্র এদের এই যে মডেল দুজন আছেন এদেরকে আমরা শুধুমাত্র হাইলাইটেড করব, বাকি যে এরিয়াটা আছে সবটা আমরা একটা ঘোলাটে করে ফেলবো। সেক্ষেত্রে আমরা ব্লার টুলটা অ্যাপ্লাই করতে পারবো। একটা যে কোনো ইমেজের নির্দিষ্ট এরিয়াকে ঘোলাটে করার জন্য, হাইলাইটেড করানোর জন্য আমরা ব্লারটা ইউজ করি। অর্থাৎ ইমেজটাকে আমরা যদি আগে ডুপ্লিকেট করে নিচ্ছি, এরপরে আমরা ব্লার টুল নিব। ব্লার টুল থেকে আমরা এখানে স্ট্রেংথ, অর্থাৎ ব্লারের স্ট্রেংথ যত বাড়বে তত বেশি মানে খুব দ্রুত আর কি ব্লার হবে। যদি আমরা কোনো একটা নির্দিষ্ট এরিয়াতে অ্যাপ্লাই করে দেখি, ব্রাশের সাইজটা বাড়িয়ে নিচ্ছি, ঠিক ব্রাশ যেভাবে আমরা ছোট বড় করি ঠিক সেভাবেই। এখন যদি এই এরিয়াতে আমি পেইন্ট করতে থাকি বারবার করে, এই জায়গাটা আস্তে আস্তে করে ঘোলাটে হয়ে যাচ্ছে। যে জায়গাটাকে আমরা, এবং ব্রাশ থেকে আমরা জানি ব্রাশ যত পেইন্ট করা হয় কালারটা ঠিক তত মানে ঘনত্ব বাড়ে, ঠিক ব্লার টুলটাও সেরকম। আমরা বারবার যখন বারবার পেইন্ট করছি, ওই জায়গাটা আস্তে আস্তে করে ঘোলাটে হয়ে যাচ্ছে। লাইট অন অফ করে দেখতে পারি, অর্থাৎ আমার মেইন ইমেজ খুব ফ্রেশ ছিল, বারবার ব্লার অ্যাপ্লাই করার কারণে জায়গাটা ঘোলাটে হয়ে যাচ্ছে। এভাবে যত বেশি আমি ড্রাগ করতে থাকবো বা পেইন্ট করতে থাকবো, জায়গাটা তত বেশি ঘোলাটে হয়ে যাবে। এই একই কাজ আমরা এই ব্লার টুল থেকে না করে, ব্লার আমাদের একটা ফিল্টার আছে, ব্লার ফিল্টার থেকেও আমরা এই কাজটা করতে পারি। সেক্ষেত্রে যাকে হাইলাইটেড করতে চাচ্ছি সেই অবজেক্টগুলোকে আগে আমাদেরকে সিলেকশন করে নিতে হবে। সেটা আমরা বিভিন্ন ধরনের সিলেকশন থেকেই করতে পারি, পেন টুল থেকে সিলেকশন করলে সব থেকে বেটার হবে। তো আপাতত আমরা কুইক সিলেকশন টুল থেকে সিলেকশন করি একটা রাফ সিলেকশন। অ্যাড টু সিলেকশন করে নিলাম, যাতে করে আমাদেরকে বাড়তি আর কিছু সিলেকশন এর মধ্যে অ্যাড করতে হবে। যেগুলো বাইরে আছে ওগুলো আমরা পরে বাদ দিয়ে দেব, আগে পুরো সিলেকশনটা তৈরি করি। ওকে, আমরা এবার সাবট্রাক্ট সিলেকশন থেকে এই এরিয়াগুলোকে মাইনাস করে দিচ্ছি। আমি আগেই বলছি এই সিলেকশনটা যদি আমরা পেন টুল থেকে করি তাহলে আমাদের ইফেক্টটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হবে, এবং আপনারাও পেন টুল থেকেই সিলেকশনটা তৈরি করবেন। কারণ যে কোনো সিলেকশনে পারফেক্ট সিলেকশন তৈরি করার জন্য পেন টুল বেস্ট।
যে ধরে নিচ্ছি আমরা আপাতত এতটুকুই। এরিয়া সিলেকশন কমপ্লিট। এবারে যেটা করতে হবে, এখন যদি আমি ব্লার অ্যাপ্লাই করি তো ব্লারটা মূলত আমার সিলেক্টেড এরিয়ার মধ্যে অ্যাপ্লাই হবে, কিন্তু আমি চাচ্ছি বা আমরা যে আমার ইমেজটা ঠিক থাকবে, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্লার করব, সেক্ষেত্রে সিলেকশনকে আমরা ইনভার্স করে নেব। অর্থাৎ সিলেক্ট মেনু থেকে ইনভার্স সিলেকশন, ইনভার্স। এখন সিলেকশনটা আমার ইমেজের বাইরে, ব্যাকগ্রাউন্ডে আমাদের সিলেকশনটা তৈরি। এবারে আমরা এখান থেকে ব্লার অ্যাপ্লাই না করে ব্লার ফিল্টার অ্যাপ্লাই করব। ফিল্টার মেনু থেকে ব্লার, ব্লার থেকে আমরা গুশিয়ান ব্লারটা অ্যাপ্লাই করব। এবং রেডিয়াসটা যখন আমরা বাড়াবো তখন দেখবো আস্তে আস্তে করে আমার সিলেক্টেড এরিয়াটা ব্লার হয়ে যাচ্ছে। আমি যতটুকু ব্লার করতে চাই ঠিক ততটুকু আমরা এখান থেকে ব্লার করে নিতে পারি। রেডিয়াস 20 আর 15 আমাদের পরিমাণ মতো আমরা এভাবে রেডিয়াসটা নিয়ে নেব, 12। দেন ওকে, এবার আমরা ডিসিলেক্ট করে দিচ্ছি। তাহলে মনে হচ্ছে যে ছবিটা শুধুমাত্র এরিয়াটা হাইলাইটেড করা, বাকিগুলো সব ব্লার। শুধুমাত্র এটাই না, ব্লার টুল থেকে আমরা প্রয়োজনে খুব সহজেই কোনো ব্যাকগ্রাউন্ডও তৈরি করতে পারি। অর্থাৎ ইমেজটা থেকে আমি চাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব, ইমেজটা সিলেক্ট করলাম, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে আমরা যদি গুশিয়ান ব্লারটাই দেখি, রেডিয়াসটা অনেক বাড়ায় দিচ্ছি। এটা আমরা কোনো একটা ডিজাইনের ব্যাকগ্রাউন্ড হিসেবে এরকমটা ইউজ করতে পারি। একদম আরো বেশি বাড়িয়ে দিই, অনেক বেশি ব্লার হয়ে যাচ্ছে। কাস্টম ব্যাকগ্রাউন্ড তৈরি করার ক্ষেত্রে আমরা ব্লার টুলটা খুব, ফিল্টারটা আমাদের খুব বেশি হেল্পফুল। দেন ওকে, এরপরে আমাদের যে টুল আছে সেটা হচ্ছে স্মাশ টুল, সরি শার্পেন টুল। শার্পেন টুলটা হচ্ছে কোন একটা নির্দিষ্ট কালারকে একটু যদি ব্রাইটনেস বাড়াতে চাই, শার্প করার জন্য, পরিষ্কার করার জন্য আমরা শার্পেন টুলটা ইউজ করতে পারি। তো শার্পেন টুলটা নিয়ে যখন যে জায়গাতে আমরা একটু হাইলাইটেড করতে চাইছি কোনো একটা এরিয়াকে, ওই জায়গাটা পেইন্ট করলে জায়গাটা হাইলাইটেড হচ্ছে। যদি আমরা একটু খেয়াল করি, বারবার পেইন্ট করার ফলে কি হচ্ছে, জায়গাটা হাইলাইটেড হচ্ছে। কোন ইমেজের নির্দিষ্ট এরিয়াকে হাইলাইটেড, কোন ইমেজের নির্দিষ্ট এরিয়াকে হাইলাইট করার জন্য আমরা শার্পেনটা অ্যাপ্লাই করতে পারি। যারা ফটোগ্রাফির কাজ করেন তারা এই টুলস গুলো খুব বেশি ইউজ করেন এবং এগুলো তাদের খুব হেল্পফুল তাদের জন্য। যদি বেশি বারবার পেইন্ট করা হয় তখন একটা পর্যায়ে গিয়ে ইমেজের কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে। সো আমাকে ইমেজের এরিয়া বুঝে কোথায় পেইন্ট করব সেই জায়গাটা বুঝে আমাকে অ্যাপ্লাই করতে হবে। এরপরে হচ্ছে স্মাজ টুল। স্মাজ হচ্ছে কোনো একটা এরিয়াকে যদি আমি কোথাও মুভ করতে চাই, সেক্ষেত্রে আমরা স্মাজটা অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ এখান থেকে কোনো ডিজাইনে যদি আমি একটু ভিন্নতা নিয়ে আসার চেষ্টা করি ফটোগ্রাফির মাধ্যমে, এভাবে করে ড্রাগ করে কোনো একটা নির্দিষ্ট এরিয়াকে যদি আমি একটু মুভিং করতে চাই, সেই সাথে সাথে যদি ব্লার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা স্মাজটা অ্যাপ্লাই করতে পারি। জুমিং লেন্সের যে ইফেক্ট যেরকম আছে সেরকম যদি কোনো কিছু করতে চাই, সেক্ষেত্রে আমরা স্মাজটা অ্যাপ্লাই করতে পারি।
বেশি অ্যাপ্লাই করলে আমার এরিয়াটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা থেকেও আমাদের প্রয়োজন একটা ছবিকে বারবার স্মাজ অ্যাপ্লাই করে আমরা একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি। এভাবে বারবার অ্যাপ্লাই করার পরে দেখা যাবে যে আমার পুরো ইমেজটাই একটা ডিফারেন্ট টাইপের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। ওখানে আমরা প্রয়োজনে ব্যাকগ্রাউন্ডের উপরে যে ডিজাইন করার বা যা কিছু করা সেটা আমরা করতে পারি। এই পর্যায়ে আমরা দেখব ডজ, বার্ন এবং স্পঞ্জ টুল। তো ডজ, বার্ন এবং স্পঞ্জ দেখার জন্য আমরা ইমেজগুলোকে কেটে দিই আগে। আমরা ডজ বার্নের যে এক্সাম্পল দেখবো সেজন্য আমরা সেরকম কিছু ইমেজ আগে ওপেন করে নেই, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হবে। এখান থেকে 3টা ছবি ওপেন করি। আমরা ডজ টুলটা আগে দেখবো। ডজ টুলের কাজ হচ্ছে কোনো একটা ইমেজের নির্দিষ্ট এরিয়াকে, অর্থাৎ যে জায়গাটা আমরা পেইন্ট করবো ওই জায়গাটাকে সে একটু হোয়াইট করবে। যত বেশি পেইন্ট করব ঠিক তত হোয়াইট করে। অর্থাৎ এই হলুদ দাঁতগুলোকে আমরা যদি একটু সাদা করতে চাই সেক্ষেত্রে আমরা ডজ টুলটা অ্যাপ্লাই করতে পারি। আমরা এখান থেকে ডজ টুল নিচ্ছি। ডজ টুল নিয়ে ব্রাশটা আমরা যে এরিয়াতে অ্যাপ্লাই করবো ওই এরিয়াটা বুঝে আমাকে ব্রাশটা কোথাও ছোট করতে হবে, কোথাও বড় করতে হবে। ডজ টুল নিয়ে যখনই আমি জায়গাটা পেইন্ট করছি দেখা যাচ্ছে জায়গাটা আস্তে আস্তে করে সাদা হয়ে যাচ্ছে। ওকে, যদি খুব বেশি ঘন ঘন পেইন্ট করি একটা পর্যায়ে গিয়ে বেশি সাদা হয়ে যাবে। ইমেজ বুঝে আমাকে অ্যাপ্লাইটা করতে হবে। বিষয় হচ্ছে এটা শুধুমাত্র দাঁতে না, আমরা যে জায়গাটায় পেইন্ট করবো ওই জায়গাটাকেই সে সাদা করে দেবে। যদি এই জায়গাটা আমরা বারবার বারবার করে পেইন্ট করি তখন এই জায়গাটা সে হোয়াইট করে দিচ্ছে। এর 3টা রেঞ্জ আছে। একটা হচ্ছে শ্যাডো রেঞ্জ, মিড টোনস রেঞ্জ এবং হাইলাইট রেঞ্জ। তিনটারই কাজ হচ্ছে জায়গাটাকে, পেইন্টেড এরিয়াটাকে হোয়াইট করা। কিন্তু শ্যাডো মোডে হচ্ছে যে জায়গাটা একটু বেশি ডার্ক ওই জায়গাটাকে সে আরো একটু লাইট করবে, বাট যে জায়গাটা লাইট আছে ওই জায়গাটাকে সে অতটা করবে না। মিড টোন হচ্ছে সে কালার উপর, যেখানে ব্রাইটনেস এবং ডার্কনেস এর পার্সেন্টেজ বুঝে সে ওভারঅল হোয়াইট ইমেজটাকে সাদা করবে। এবং হাইলাইটেড হচ্ছে আমার হাইলাইটেড এরিয়া যেখানে আছে, যে এরিয়াটার ব্রাইটনেসটা বেশি আছে ঠিক ওই জায়গাটাকে বেশি সাদা করবে, যেখানটা ডার্ক আছে ওই জায়গাটাকে সে কম সাদা করবে। তো এটা এই রেঞ্জগুলো মূলত ছবি বুঝে আমাকে অ্যাপ্লাই করতে হয়। তো এক এক ছবির ক্ষেত্রে এক এক রকম আমাকে এক একটা রেঞ্জ চেঞ্জ করে নিতে হয়। এক্সপোজার হচ্ছে, এক্সপোজার যত কম বেশি, এক্সপোজার আমরা জানি ব্রাশে দেখে আসছি বা অন্যান্য টুলেও এক্সপোজার দেখে আসছি। এক্সপোজার হচ্ছে এর কার্যক্ষমতা, যেটা আমরা টলারেন্স হিসেবে, এক্সপোজার যত বেশি হবে এটা তত বেশি এর কাজটা তত বেশি হোয়াইট। অর্থাৎ এক্সপোজার আমার এখানে খুব বেশি থাকে, হোয়াইট পার্সেন্টেজটা খুব বেশি হচ্ছে। এক্সপোজারটা আমরা ছবি বুঝে, অর্থাৎ যে জায়গাতে আমি পেইন্ট করব ওই জায়গার অবস্থা বুঝে আমাকে এক্সপোজার কমিয়ে বাড়িয়ে এভাবে কাজ করতে হবে। এবং সব থেকে বেটার হচ্ছে যদি আমরা দাঁতগুলোকে খুব হোয়াইট করার জন্য এগুলোকে যে খুব সুন্দর করে পেন টুল থেকে সিলেকশন তৈরি করতে পারি তাহলে আমাদের অ্যাপ্লাইটাও খুব ভালোভাবে করতে পারবো। কারণ এখন এভাবে অ্যাপ্লাই করার ফলে যে প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আমার নির্দিষ্ট এরিয়ার বাইরেও কোথাও কোথাও চলে যাচ্ছে। যদি আমরা পেন টুল থেকে সিলেকশন তৈরি করে করি তাহলে আর বাইরে যাওয়ার সেই সম্ভাবনাটা থাকবে না। হাইলাইট মোডে যাওয়ার কারণে এই জায়গাটা বেশি হাইলাইটেড হয়ে যাচ্ছে। সো আমরা এখান থেকে শ্যাডো মোডে গিয়ে দেখতে পারি শ্যাডো মোডে এই জায়গাটা একটু বেশি ভালো আসছে, কারণ এই জায়গাটা শ্যাডো আছে একটু ডার্কেন থাকার কারণে জায়গাটাকে সে একটু ব্রাইটনেস করে নিল। প্রয়োজনে শ্যাডো মোডে থাকা অবস্থায় এর এক্সপোজারটা বাড়িয়ে নিতে পারি। ওকে,
তারপর যদি আমরা একটু দুইটি ইমেজের পার্থক্য দেখি, আবার ইমেজটা যেরকম ছিল তার থেকে অনেকটাই ডটগুলো সাদা। এরপর হচ্ছে আমাদের বার্ন টুল। বার্ন টুলের কাজ হচ্ছে আমরা জানি বার্ন অর্থ হচ্ছে পোড়ানো, অর্থাৎ কোনো একটা জায়গাকে যদি আমরা একটু পুড়িয়ে ফেলতে চাই বা একটু ডার্ক করতে চাই নির্দিষ্ট এরিয়াকে, সেক্ষেত্রে আমরা বার্ন টুল অ্যাপ্লাই করতে পারি। বার্ন টুল নিলাম, বার্ন টুল নিয়ে আমরা যদি এই জায়গাটাকে একটু বার্ন করে দিই, অর্থাৎ মনে হচ্ছে এই জায়গাটা বেশি কালারফুল বা বেশি ঝলসে গেছে, তো সেক্ষেত্রে আমরা বার্ন টুল নিয়ে যদি এই জায়গাটাতে অ্যাপ্লাই করি, একটু ন্যাচারাল লুক চলে আসলো। যখন বেশি ঘন ঘন পেইন্ট করব তখন জায়গাটা আস্তে আস্তে করে বেশি ডার্কেন হয়ে যাবে। অর্থাৎ একই ইমেজে বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়ার জন্য আমরা এই টুলসগুলো অ্যাপ্লাই করতে পারি। ইমেজটা ছিল একদম মনে হচ্ছে দুপুরে তোলা, বাট বার্ন টুল বেশি বার্ন করার ফলে মনে হচ্ছে একদম অন্ধকার, আকাশ মেঘ করে আসছে বা একদম অন্ধকার হয়ে আসছে এরকম। এখানে এক্সপোজার আগের মতোই, এক্সপোজারটা যত বেশি হবে এটা তত বেশি ডার্কেন অ্যামাউন্ট হবে। এরও তিনটা রেঞ্জ আছে, শ্যাডো, মিডটোন এবং হাইলাইট। শ্যাডো হচ্ছে যে জায়গাটা বেশি ডার্কেন সেই জায়গাটাকে সে একটু আরো বেশি ডার্কেন করবে। মিডটোন হচ্ছে ওভারঅল সাদা মানে ডার্কেন এবং ব্রাইটনেস এই দুইটার মিড লেভেলের থেকে কাজ করবে। এবং হাইলাইট হচ্ছে অন্ধকার এরিয়াগুলোকে সে আরো একটু বেশি অন্ধকার করবে। এরপর হচ্ছে আমাদের স্পঞ্জ টুল। স্পঞ্জ টুলটা দেখবো আমরা অন্য একটা ছবির মাধ্যমে। যদি এই ছবির কথাই আমরা চিন্তা করি, এখানে আমরা চাচ্ছি যে লিপস্টিকের কালারটাকে আমরা আরেকটু হাইলাইটেড করতে, লিপসের কালারটা, সেক্ষেত্রে আমরা স্পঞ্জটা খুব ভালো আমাদের কাজ করবে। তা সে কালার পার্সেন্টেজ, কালার ব্যালেন্স, কালার টোন গুলো ঠিক রেখে সব দিক থেকে সমানভাবে কালারটাকে পার্সেন্টেজ বাড়াবে। আমরা এখান থেকে স্পঞ্জ টুল নিলাম। স্পঞ্জ টুলে আমাদের দুইটা মোড আছে, একটা হচ্ছে ডিস্যাচুরেট আর একটা হচ্ছে স্যাচুরেট। অর্থাৎ যে একটা নির্দিষ্ট যে কালারটা থাকবে ওই কালারটাকে আরো বেশি কালারফুল করার জন্য স্যাচুরেট মোড অ্যাপ্লাই করা হয়। এবং ডিস্যাচুরেট মোড হচ্ছে একটা কালারটাকে শুষে নেওয়ার, কালারের পার্সেন্টেজ যদি খুব বেশি মনে হয় ওটাকে একটু লাইট করার, অর্থাৎ কালারটা কমানোর জন্য ডিস্যাচুরেট মোডে কাজ করতে হয়। তো আমরা চাচ্ছি যে এটা কালারফুল করব, সেক্ষেত্রে স্যাচুরেট মোডে থাকা অবস্থায় আমরা যদি পেইন্ট করি দেখতে পাচ্ছি যে এই জায়গার কালারগুলো একটু ব্রাইটনেস বেড়ে যাচ্ছে। যদি বেশি বেশি করে ঘন ঘন বারবার যখন আমরা ড্রাগ করে পেইন্ট করব তখন জায়গাটা বেশি কালারফুল এবং হাইলাইটেড হবে। যদি কালারটা আমরা কমাতে চাই আমরা ডিস্যাচুরেট মোডে চলে যাব, যখন আমরা পেইন্ট করব দেখতে পাচ্ছি কালারটা আস্তে আস্তে করে কমে যাচ্ছে। এভাবে করে বারবার বারবার পেইন্ট করলে জায়গাটা একসময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে পরিণত হবে। এই ছিল আমাদের স্পঞ্জ টুলের কাজ। আমরা মোটামুটি ভাবে একটা ইমেজ ডিটাচ করতে গেলে যে টুলস গুলো প্রয়োজন হয়, তো সেই টুলস গুলো আমরা দেখলাম। স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্টার মুভ টুল, জেড আই টুল। এরপরে আমাদের ছিল ব্লার, শার্পেন, স্মাজ, ডজ, বার্ন, স্পঞ্জ। এই টুলগুলো দিয়েই মূলত একটা ছবি সুন্দর করে রিটাচ করে একটা পূর্ণাঙ্গ রিটাচ করা সম্ভব। এই পর্যায়ে আমরা দেখব হিস্ট্রি ব্রাশ টুল এবং আর্ট হিস্ট্রি ব্রাশ টুলের কাজ। তো হিস্ট্রি ব্রাশ টুল এবং আর্ট হিস্ট্রি ব্রাশ টুল এই দুইটা টুলই মূলত আমাদের ব্রাশ টুলের ঠিক নিচেই আমরা পাই। তো ব্রাশ টুলের নিচের দিকেই আছে আমাদের একদম ঠিক নিচেই হিস্ট্রি ব্রাশ টুল এবং আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। তো হিস্ট্রি ব্রাশ টুলের কাজ দেখার আগে আমাদেরকে জানতে হবে হিস্ট্রি ব্রাশ টুল কিভাবে কাজ করে। ফটোশপের যে আমরা কাজগুলো করি ওগুলোকে স্টেপ বাই স্টেপ হিস্ট্রি ব্রাশ টুলের মাধ্যমে পেইন্ট করে ফিরিয়ে আনা সম্ভব। তো সেটা দেখার জন্য আমরা একটা ছবি ওপেন করি, যে কোনো একটা ছবি ওপেন করছি এখান থেকে। তো এই ছবিটা যদি আমরা ব্রাশ থেকে কোনো কিছু পেইন্ট করি তাহলে সেটা কীরকম হবে। 1 2 3 4 ধরে নিচ্ছি আমরা 4টা ডট দিলাম। এবার যদি আমরা একটি হিস্ট্রি প্যালেটে যাই তাহলে দেখি সেখানে কি পরিবর্তন লক্ষ্য করা যায়। উইন্ডো থেকে হিস্ট্রি প্যালেট, যদি আমাদের ফ্লটিং প্যানেলে না থাকে আমরা উইন্ডো থেকে হিস্ট্রি প্যালেট থেকে আমরা হিস্ট্রি প্যালেটটা নিয়ে আসতে পারি। ওকে, দেখেন এখানে আমরা ব্রাশ টুল যে কয়বার অ্যাপ্লাই করেছিলাম 1 2 3 4 বার, এখানেও ঠিক সে 4 বারই দেখাচ্ছে। এখন হিস্ট্রি ব্রাশ টুলের পজিশন যদি আমি একদম লাস্ট পজিশনে রাখি এবং আমি যদি শুরুর দিক থেকে পেইন্ট করে আসি তখন শুরু থেকে আবার আমার হিস্ট্রিটাকে আস্তে আস্তে করে সে
পেইন্ট করে ফিরিয়ে নিয়ে আসবে। দেখেন এখানে হিস্ট্রির ব্রাশটা একদম সবার শুরুতে, মানে পজিশনটা সবার উপরে আছে, সেট দ্য সোর্স ফর দ্য হিস্ট্রির ব্রাশ। এখন যদি আমি, আমাদের লাস্ট স্টেজ ছিল ব্রাশ টুল, এই যে একদম সর্বশেষ পজিশনে যদি আমি সোর্স পয়েন্টকে সিলেক্ট করে দেই, এখন যদি আমি হিস্ট্রি ব্রাশ টুল নিয়ে আমার ইমেজকে পেইন্ট করি, অর্থাৎ শুরুর দিকে যেরকমটা ছিল সেরকমটাই আছে এখন যদি আমি পেইন্ট করি তাহলে সে সর্বশেষ এই স্টেপ পর্যন্ত সে ব্যাক করতে পারবে। হিস্ট্রি ব্রাশ নিচ্ছি, ব্রাশটাকে একটু বড় করে যদি আমি পেইন্ট করি, একটা একটা করে ফিরে আসছে এবং হিস্ট্রি ব্রাশ এভাবে করে দেখাচ্ছে। যতবার পেইন্ট করবো প্রতিবারই সে একটা একটা করে হিস্ট্রি ব্রাশ শো করছে হিস্ট্রি প্যালেটে। ওকে, তো এভাবে করে মূলত হিস্ট্রি ব্রাশটা কাজ করে থাকে। পেইন্ট করার মাধ্যমে সে লাস্ট যে পজিশনে সোর্স থাকবে ওই পর্যন্ত সে হিস্ট্রিটাকে ব্যাক করতে পারবে। এখন কথা হচ্ছে হিস্ট্রি ব্রাশ দিয়ে তাহলে আমরা কী ধরনের কাজ করতে পারি। আমরা আরেকটা এক্সাম্পল যদি দেখি, এই ছবিটাই যদি আমি ওপেন করি, অর্থাৎ এই মডেলের শুধুমাত্র অর্নামেন্টসগুলো কালারফুল এবং তার স্কিন, হেয়ার বা ব্যাকগ্রাউন্ড যদি আমরা খেয়াল করি সব কিছুই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এই ধরনের কাজগুলো আমরা খুব সহজে হিস্ট্রি ব্রাশ টুল থেকে করতে পারি। তো সেটা কিভাবে করব? যদি আমরা আরেকটা ছবি ওপেন করি, এই ছবিটা থেকেই আমরা দেখি, এটাকে আমি আবার ওপেন করে নিচ্ছি বা যেখানে আছে এটাকে ক্লোজ করে দেই। আমরা প্রয়োজনে আরেকটা ছবি ওপেন করি। আমরা যদি এই ছবিটাই ওপেন করি, এখন আমি চাচ্ছি যে ছবিটা পুরোটাই সাদা কালো থাকবে, মাঝে থেকে শুধুমাত্র কয়েকটা পাতা কালারফুল দেখাবে। তাহলে কি করতে পারি? সেফটির জন্য আমরা প্রয়োজনে এটাকে একটু ডুপ্লিকেট করে নিচ্ছি। এরপরে শুরুতে যে কাজটা করব, পুরো ছবিটাকে আমরা প্রয়োজনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেব। তাহলে আমরা চলে যাচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কীভাবে করব সেটা দেখতে। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ডিস্যাচুরেট, অথবা আমরা কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারি শিফট কন্ট্রোল ইউ। ওকে, তাহলে আমাদের এখন যদি আমরা হিস্ট্রি ব্রাশ টুলটা নিয়ে পেইন্ট করি তখন কি হবে? আস্তে আস্তে করে আমাদের কালারটা ফিরে আসবে। হিস্ট্রি ব্রাশ টুল নিচ্ছি, আমরা যে জায়গাটা পেইন্ট করা দরকার সেই জায়গাটা আমরা আস্তে করে পেইন্ট করে দিচ্ছি, যেটা আমরা কালারফুল রাখতে চাচ্ছি। এভাবে করে যত সুন্দরভাবে সময় নিয়ে আমরা ধীরে ধীরে করতে পারবো তত আমার ছবিটা সুন্দর হবে। এখানে আমরা প্রয়োজনে ব্রাশে হার্ডনেস, স্মুথ কমিয়ে বাড়িয়ে কাজগুলো করতে হবে। এটাই হচ্ছে মূলত হিস্ট্রি ব্রাশ টুলের কাজ। তো এই পর্যায়ে আমরা দেখব আর্ট হিস্ট্রি ব্রাশ টুলের কাজ। দেখেন এভাবে এভাবে করে পেইন্ট করে করে আমরা সুন্দর সুন্দর ছবির ইফেক্ট তৈরি করতে পারি। যদি আমরা আরেকটা কাজ দেখে আসি, অর্নামেন্টসের ওই কাজটা যদি আমরা করতে চাই সেক্ষেত্রে কি করব? খুবই সহজ। আমরা একটা ছবি ওপেন করব, ছবি ওপেন করার পর সেটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে আগে যে কাজটা করব সেটা হচ্ছে আগে পুরো ছবিটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেব। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে ডিস্যাচুরেট, ফাইন। এবারে যে অংশগুলো আমরা কালার ফিরিয়ে আনতে যাচ্ছি জাস্ট ওই অংশগুলোতে আমরা পেইন্ট করে দিব, চলে আসবে আমার কালার। হিস্ট্রি ব্রাশ টুল নিয়ে ব্রাশকে ছোট করে দিই, এবারে জায়গাগুলোতে আমি পেইন্ট করে দিই। এখন বর্ডারের কাজগুলো করার জন্য আমরা প্রয়োজনে ব্রাশে হার্ডনেসটাকে বাড়িয়ে নিতে পারি, তাতে করে কী হবে, এডজগুলো একদম সুন্দর আসবে। তো এভাবে করে খুব সময় নিয়ে ধীরে ধীরে আমাকে পেইন্ট করে এই কাজগুলো করতে হয়।
ব্রাশ কখনো বড় করব, কখনো ছোট। যখন দেখা যাবে যে একটা ছবি খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, তখন আমরা প্রয়োজন এরকম একদম খুব বেশি জুম করে পিক্সেলগুলো যখন দেখা যায়, তখন আমরা পিক্সেলগুলো দেখে দেখে পিক্সেলগুলো ধরে ধরেও আমরা কাজ করতে পারি। যেমন এই এরিয়াতে কাজ করার জন্য আমাকে ব্রাশটাকে খুব ছোট করতে হচ্ছে, আবার যখন আমরা অন্য জায়গাতে কাজ করব তখন হয়তো ব্রাশটাকে আরও বাড়িয়ে নিতে হবে। তো এভাবে করে আমরা একটা কাজ কমপ্লিট করতে পারি। এবার যদি আমরা অর্নামেন্টস গলার এটাকে করতে চাই, তাহলে আমরা ওভাবে সুন্দর করে সিলেক্ট করে সূক্ষ্মভাবে আস্তে আস্তে সময় নিয়ে আমরা করতে পারবো। প্রয়োজন আমরা এখানে সিলেকশন তৈরি করে তার মধ্যেও আমরা হিস্ট্রি ব্রাশটা অ্যাপ্লাই করতে পারি। যদি আমরা এখানে খুব সুন্দর করে সিলেকশন তৈরি করতে পারি, দেখি চেষ্টা করে পারা যায় কিনা। কুইক সিলেকশন টুল থেকে আমরা যদি এখানে একটা সিলেকশন তৈরি করতে চাই, ম্যাজিক ওয়ান্ড সেল, আমরা কুইক সিলেকশনটা নিয়ে নিচ্ছি। এগুলো অনেক সময় নিয়ে ধীরে ধীরে করতে হবে, কারণ তাড়াহুড়ো করে করলে আমার ফিনিশিংটা সব ভালো আসবে না। আমরা এখানে এগুলো অ্যাড করে দিচ্ছি না, কুইক সিলেকশন থেকে এটা আসলে ওইভাবে সিলেকশন করা টাফ হয়ে যাচ্ছে। যদি আমরা ধরে নিচ্ছি এভাবেই, অল্টার ধরে মাইনাস করছি বা বাদ দিয়ে দিচ্ছি, আবার শিফট ধরে এগুলোকে আমরা অ্যাড করে নিচ্ছি। যেটা আমরা জানি যে আমাদের স্যাম্পলিং যেগুলো মানে স্টাইল যেগুলো আছে, অ্যাড টু সিলেকশনের যে সাব সিলেকশনগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করার শর্টকাট। এরপর এর ভিতরে যদি আমরা আবার আর্ট হিস্ট্রি ব্রাশ অ্যাপ্লাই করে দিই, হিস্ট্রি ব্রাশ ডিসিলেক্ট করে দিচ্ছি। তো এইভাবে করে আমরা একটা কাজ খুব সুন্দরভাবে আস্তে আস্তে সময় নিয়ে ধীরে ধীরে করতে পারি। এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আর্ট হিস্ট্রি ব্রাশ টুলের কাজ। হিস্ট্রি ব্রাশ টুলের ঠিক নিচেই হচ্ছে আমাদের আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। আর্ট হিস্ট্রি ব্রাশ টুলটা হচ্ছে হিস্ট্রি ব্রাশের মতোই, সে হিস্ট্রিটাকে ফিরিয়ে নিয়ে আসবে, বাট সেটা একটা পেইন্ট করার মাধ্যমে। অর্থাৎ একটা ছবিতে যদি আমরা আর্টিস্টিক কোনো ইফেক্ট দিতে চাই, সেক্ষেত্রে আমরা আর্ট হিস্ট্রি ব্রাশ টুলটা অ্যাপ্লাই করতে পারি। যদি আমরা একটা এক্সাম্পল দেখে আসি, একটা আর্ট হিস্ট্রি ব্রাশ টুল এক্সাম্পল দেখার জন্য আমরা একটা ছবি ওপেন করলাম। এই কোয়ালাটার ছবিটাকে আমরা একটা আর্টিস্টিক ইফেক্ট দিতে যাচ্ছি। মনে হবে যেটা হয়তো বা মনে হবে এটা একটা জল রঙে পেইন্ট করা বা যেরকমটাই হোক, আমরা যদি সেরকমটা করতে চাই, ছবিটা ওপেন করলাম, এটাকে আমরা একটা প্রয়োজনে ডুপ্লিকেট করে নিচ্ছি। আমরা এখান থেকে আর্ট হিস্ট্রি ব্রাশ টুলটা নিলাম। আর্ট হিস্ট্রি ব্রাশ টুলে কাজ করার একটা শর্ত হচ্ছে বা একটা ট্রিক্স হচ্ছে যে আমরা ব্রাশটাকে প্রথমে খুব বড় করে অ্যাপ্লাই করব, পেইন্ট করব, এরপরে আস্তে আস্তে ধীরে 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 আমরা যখন ব্রাশটার সাইজ কমিয়ে কমিয়ে যখন খুব ছোট করে যখন পেইন্ট করা শুরু করব, তখনই মূলত আমরা আমাদের রেজাল্ট পাবো। তো শুরুতেই আমরা ব্রাশটাকে মোটামুটি একটু বড়ই করে নিচ্ছি। এবং যদি আমরা একটু অপশন বারটা খেয়াল করে আসি, ব্রাশের সাইজ আমরা জানি, মোডগুলো জানি যে কোন মোডে কী কাজ। এখানে অনেকগুলো বেশ কয়েকটা মোড আছে, যেমন ডার্ক অ্যান্ড লাইট অ্যান্ড হিউ, স্যাচুরেশন, কালার। অপাসিটি জানি আমরা, যে অপাসিটি হচ্ছে আমরা ব্রাশের ট্রান্সপারেন্সি কীরকমটা হবে সেটা নির্ভর করবে অপাসিটির উপরে। স্টাইল আছে বেশ কয়েকটা, আমরা এগুলো বাসায় যখন প্র্যাকটিস করব তখন এগুলো একটা একটা করে অ্যাপ্লাই করে করে দেখবো। এগুলো মূলত হচ্ছে আমার ব্রাশের ডেপথটা কীরকম হবে সেটা নির্ভর করে এই ব্রাশের এই স্টাইলগুলোর উপরে। এরপরে এরিয়া, অর্থাৎ আমরা ব্রাশ যখন আমরা পেইন্ট অ্যাপ্লাই করব তখন সেটা কত পিক্সেল এরিয়ার মধ্যে হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এবং হচ্ছে টলারেন্স আমরা জানি যে একটা ব্রাশের বা যে কোনো একটা টুলের কার্যক্ষমতা নির্ধারণ করে টলারেন্স। আমরা এখানে টলারেন্স 30 একটা করে দিচ্ছি। আমরা টাইট শর্ট অথবা টাইট লো সি লং যে কোনো একটাই নিতে পারি, আমরা লো সি লংটাও নিচ্ছি, দেখি কি হয়।
ব্রাশটাকে একটু বড় করে আমরা একটা পেইন্ট করছি। বাহ, এরকম করলে এটা থেকেও কি হচ্ছে, এটা থেকে আমরা যদি কোনো ব্যাকগ্রাউন্ড তৈরি করছি কোনো একটা ইমেজ থেকে, আমরা খুব সহজেই এখান থেকে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি। কিন্তু এরপর ব্রাশটাকে একটু ছোট করলাম, ছোট করে আমি আবার পেইন্ট করছি, কিছুই বোঝা যাচ্ছে না। আবার ছোট করব, আবার পেইন্ট করব। যদি আমরা হিস্ট্রি প্যালেটে খেয়াল করি, প্রতিবারই কিন্তু এক একটা করে আর্টিস্ট্রি ব্রাশ অ্যাপ্লাই হচ্ছে। আমার ব্রাশটাকে আবার ছোট করি, আবার পেইন্ট করে দেখি, কিছুই হচ্ছে না। এবং এই যে ডেপথগুলো, এগুলো অটোমেটিকই তৈরি হচ্ছে, কিন্তু কার্সারটা ঘোরানোর সাথে সাথে এটা অ্যানিমেটেড মনে হচ্ছে। আবার ছোট করে আমরা আবার যদি পেইন্ট করি, আবার পেইন্ট করে দিচ্ছি। আমরা প্রয়োজনে চাইলে এখানে স্টাইলটা চেঞ্জও করতে পারি। এক্ষেত্রে আমরা এই স্টাইলটাও অ্যাপ্লাই করতে পারি। আমরা আবার ছোট করে আমরা আবার পেইন্ট করে দিচ্ছি, আবার ছোট করলাম। জাস্ট কার্সারটা ঘুরিয়ে গেলেই হচ্ছে। যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, আমরা দেখতে পাবো যে আমাদের যে কোয়ালাটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে যে ফিরে আসছে। আমরা ব্রাশটাকে এবারে আরো ছোট করে নেই। আস্তে আস্তে করে কোয়ালাটার স্ট্রাকচারটা দেখা যাচ্ছে। ব্রাশটাকে যখন আরো ছোট করে পেইন্ট করব, তখন এটা আরো ক্লিয়ার বোঝা যাবে। আমরা আবার স্টাইলটা চেঞ্জ করে ব্রাশটাকে একটু বড় করে এদিকটা আবার পেইন্ট করতে পারি। এই এরিয়াগুলোতে আমরা যদি ব্লার করতে চাই বা যেভাবে আমার প্রয়োজন, আমরা যেরকম করতে চাই আর্টিস্টিক ইফেক্ট, এভাবে একটা ছবির মধ্যে আমরা তৈরি করতে পারি। এগুলো আপনার নিজে কম্পিউটারে বসে এগুলো এক একটা চেঞ্জ করে করে প্র্যাকটিস করে অ্যাপ্লাই করে করে দেখবেন যে কোনটাতে কীরকম ডেপথ তৈরি হয়। ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি উপভোগ করার জন্য। আশা করি সকলের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। এবারে আপনারা বাসায় নিজের কম্পিউটারে বেশি করে প্র্যাকটিস করবেন, আদারওয়াইজ ফটোশপে এই কাজগুলো ভুলে যাবেন। খুব ভালো কাজ করতে হলে আমাদেরকে বেশি করে প্র্যাকটিস করতে হবে। যত বেশি আমরা প্র্যাকটিস করব, আমাদের কাজ করার দক্ষতা তত বাড়বে।